দেবীপুরম গ্রাম, সেখানকার বারাহি মন্দির খুব জাগ্রত। বছরে একবার মহা ধুমধামে পূজার আয়োজন করা হয়। বংশপরম্পরায় গজপতি বালদার পরিবার মিলে যুগ যুগ ধরে এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করে আসছে। আর বর্তমানে অনাথ ছেলে শ্রীনু মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজ করছে। হঠাৎ করে একদিন রাক্ষস জানতে পারে বারাহি মন্দিরের জমির মূল্য 1,000 কোটি টাকা। তাই তো জমি আত্মসাৎ করতে সে উঠে পড়ে লেগে যায়। আর মন্দিরকে বাঁচাতে দুই বন্ধু আর শ্রীনু যেন ঢাল হয়ে দাঁড়ায়। ঘটনার যত গভীরে যাবেন, সাদাসিধে গল্পটা শ্বাসরুদ্ধকর সাসপেন্সে পরিণত হবে। টাকার লোভ যে কতটা ভয়ঙ্কর তা এই মুভিটা দেখলেই বুঝতে পারবেন। যা আপনি ভাববেন আর যা দেখবেন, শেষের টুইস্টের থেকেও 1000 গুণ বিপজ্জনক হয়ে দাঁড়াবে। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইবও করে নিন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। দেবীপুরম গ্রামে মায়ের মন্দিরে প্রতি বছর পূজার মহা উৎসব ধুমধামে গ্রামবাসীরা আয়োজন করে। তবে এই দেবীর কাছে যে অমূল্য সম্পদ রয়েছে তা কিন্তু গ্রামবাসীরা জানে না। অমূল্য সম্পদ হচ্ছে বারাহি দেবীর মন্দিরের জমি, 75 একর জমি। রবীন্দ্র বর্মা নামের একজন এনআরআই ব্যক্তি এই জমিটি দান করে ইউএসএতে সেটেল হয়ে গিয়েছেন। বর্তমান সময়ে এই জমির মার্কেট ভ্যালু 1,000 কোটি টাকা। মিনিস্টার হেসে বলে, দেবীমা আমার উপর কত আশীর্বাদ দিয়েছে বল। এত মিনিস্টার আসলো গেল, আর লুকিয়ে থাকা তথ্যটি আমার কানে চলে আসলো। কিন্তু দেবীমা অনেক পাওয়ারফুল। মন্ত্রী বলে, ওসব আমি সামনে নেব, তুমি গিয়ে কাগজপত্রের ব্যবস্থা করো। অন্যদিকে এক অফিসার তার অফিস কক্ষে রেজিগনেশন লেটার দেয়, কারণ গত 90 দিনে সে নিজ চোখে যেসব কাজ দেখেছে, এরপর আর মনে হয় না তার এই পোশাক পরার জন্য যোগ্যতা রয়েছে। এই জন্যই রিজাইন করেছে। স্যার বলে, যদি এখন রিজাইন করো তাহলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, আমাদের জন্য বিপদ ডেকে আনবে। আমি এসব ভেজালে পড়তে চাই না। রেজিগনেশন কেন চাচ্ছ? তুমি আমাকে ডিটেলস লিখে দাও, এরপরে আমি সিদ্ধান্ত নেব তোমাকে আমি ছাড়বো কিনা। 12 বছর সার্ভিসের জীবনে 18 বার ট্রান্সফার হয়েছে। কোনো এক শহরে সেটেল হওয়ার আগেই অন্য শহরে আবার শিফটিং হওয়া লাগতো। আমার জন্য আমার পরিবারকে অনেক কষ্ট করতে হয়েছে। অনেক কষ্টের পরেও কখনো আমি রিজাইন করার কথা চিন্তাও করিনি। তবে আজকে রিজাইন করার কারণ হচ্ছে, সেই ব্যক্তি যেদিন এই গ্রামে প্রথম ট্রান্সফার হয়ে এসেছিলাম সেই দিন প্রথম আমি ওকে দেখেছিলাম। ঘটনা চলে যায় গতিতে। গাড়ির বিভিন্ন জিনিসপত্র কর্মচারীরা ঘরের মধ্যে রেখে আসে। পুলিশ অফিসারের মেয়ের একটা পুতুল নিচে পড়ে যায়। বাচ্চা মেয়ে পুতুলটি আনতে গেলে ছাদ থেকে একটা টব মেয়েটির গায়ের উপর পড়তে যায়। অমনি শ্রীনু নামের একটি ছেলে মেয়েটিকে বাঁচিয়ে নেয়। জিনিসপত্র বহনের জন্য অফিসার সকলকে টাকা দিচ্ছে। শ্রীনু তার কাছে গেলে কাজ বাবদ বাদেও অফিসার শ্রীনুকে এক্সট্রা কিছু টাকা দেয়, কিন্তু শ্রীনু তার কাজ বাবদ ছাড়া সাহায্যের জন্য এক্সট্রা কোনো টাকা নেবে না। শ্রীনু চলে যায়। কনস্টেবল অফিসারকে বলে, গজাপতির ডান হাত এই ছেলেটা, ওর নাম শ্রীনু। এ সময় দীপক স্যার ফোন করে বলে, তোমার থানায় বাবাহি মাঝের মন্দির চালানো বাবদা ও গজাপতির ব্যাপারে পুরো ইনফরমেশন আমার চাই। শুরু হয়ে যায় পুলিশ টিমের তদন্ত। কনস্টেবল বলে, বারদা ও গজাপতি ছোট থেকে ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুদের সূত্রপাত শুরু করে তার বাবা বলে, বারদা ট্রান্সপোর্টের বিজনেস রয়েছে, কিবোর নাম নিলাম আর এন্ট্রি না দেখালে হয়। বাবদা এসেই বলে, গ্রামের সব সাবাবা মিলে আমার গরুর সাথে কি করছিস? গুন্ডা বলে, টাকা দিয়ে গরু কিনেছি আর গাড়িগুলোকে ভাড়ায় নিয়েছি, তো এই আমাদের রাস্তা থেকে সবে যা, না হলে তোকেও এদের সাথে কেটে ফেলবো। এই কথা বলতে দেরি আছে, ফলাই শুরু করতে দেরি নেই। শেষে বলে, শোন, তোকে 5 মিনিট সময় দিচ্ছি, সব গরু বোঝালে বেঁকে আসা যায় আর আমার ট্রাক আমার গ্যারেজে চাই। রাতের বেলা একটা ইটের খাটায় কর্মচারীরা হাঁটু গেড়ে বসে রয়েছে। সামনে একদল গুন্ডারা। একজন কর্মচারী বলে, তুমি বড় ভুল করে ফেলেছ, গজাপতির জায়গায় এসে তুমি তার লোকের গায়ে হাত তুলেছ। গুন্ডা একটি মেয়ের ঠোঁট ধরে বলে, মেয়েটির ঠোঁটে আমার দাঁতের দাগ পড়ার আগে তোদের মালিককে আসতে বল, সাহস থাকলে আমাকে আটকে দেখা। এই ব্যবহারের পরেও মেয়েটির চোখের মুখে কোনো ধরনের ভয় নেই। গুন্ডা এর কারণ জানতে চায়। মেয়েটি বলে, ভয় থাকবে কি করে, আমাদের রক্ষক তো চলে এসেছে। সাথেই গুন্ডাদের ধোলাই করতে শুরু করে। এই হচ্ছে গজাপতি। এক এক করে সবটাকে সাইজ করে দেন। শেষে বইল এই বড় শয়তান, তাকে এক আছাড় মেরে পায়ের তলে রেখে হাতের মতো সজোরে একটা লাথি মারে। গজাপতির নিজের কোনো সম্পত্তি নেই, তবে পূর্বপুরুষের সম্পত্তি দেখাশোনা করে সে। সবাই তাকে দেবতার মতো ভালোবাসে এবং সম্মান করে। বাবদা আর গজাপতির উপর যেন এই গ্রামের দেবী মায়ের আশীর্বাদ রয়েছে। নাগারা ট্রামোনা গজাপতির দাদি। প্রাচীনকাল থেকে এনারাই এই মন্দিরের রক্ষা কবে আসছে। মন্দিরের সাথে যুক্ত যেকোনো কাজেই বাবদা আর গজাপতি তাদের নিজস্ব অর্থ দিয়ে কাজ সম্পন্ন করে। ভগবান ভৈরব হলেন বাবাহি আম্মা মন্দিরের রক্ষক। গজাপতি এবং বাবদার জন্য শ্রীনু রক্ষক হিসেবে কাজ করে। শ্রীনু একটি অনাথ ছেলে। পাশে একটি ছোট্ট গ্রামেই তার বসবাস ছিল। একদিন মন্দিরের পূজার অনুষ্ঠানে সৃষ্টিকর্তার ইশারায় শ্রীনুর কপালে তিলক লেগে যায়। তখন শ্রীনু তার আসল রূপে বেরিয়ে আসে। ছোটবেলায় গজাপতিকে একটা কুকুর ধাওয়া করে। শ্রীনু কুকুরের সামনে গিয়ে দাঁড়ায়। অমনি কুকুর শান্ত হয়ে মাথার নিচু করে শ্রীনুকে সম্মান জানায়। এরপর থেকেই বারদা ও গজাপতি দুজনে মিলে শ্রীনুকে নিজের বাড়িতে নিয়ে আসে। আর তখন থেকেই নাগারা আমার কাছে থেকে বাবা মাঝের ভালোবাসা মেবে শ্রীনু গজাপতির জন্য সবকিছু করতে রাজি আছে। বারদা গজাপতির পরে শুধুমাত্র তার স্ত্রী পূর্ণিমার কথাই মেনে চলত। তাদের একটি ছেলে এবং মেয়ে বয়েছে। গজাপতির স্ত্রী নীলিমা তাদের এখনো
কোনো সন্তান হয়নি। কারখানায় হিসাব কিতাব চলছে। বাবদা এসে বলে, কাস্টমার থেকে টাকা নিয়ে লাল পাটির পেছনে খরচ করিস, সব বলিস টাকা উসুল হয়নি। এরকম মানুষ কেন বাকিস বে তুই? হিসাব রক্ষক বলে, গজাপতি, আমি তোমার জন্য কাজ করি। যে কোনো সাধারণ মানুষ এসে এই সেই কথা বলে যাবে, এসব তো আমি সহ্য করব না। গজাপতি খাটে একটা চোর লাগিয়ে দেয় আর বলে, ব্যবসা হোক বা আত্মীয়, যা আমার টাউন। এরপর ওর নামে কোনো মিথ্যা বললে তোকে এখানেই জ্বালিয়ে দেব আমি। অর্থাৎ বোঝা যায় এদের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক বয়। পরদিন পূজার আয়োজনে সকলেই উপস্থিত হয়। দাদিমা বারদাকে বলে, একটা কথা বলবো, গতকাল রাতে আমি অদ্ভুত কিছু স্বপ্ন দেখেছি। চারিপাশে রক্তাক্ত লাশ পড়া, আমার আশেপাশের সব প্রিয়জনেরা রয়েছে, কিন্তু আমার দুই চোখের মণি তোরা দুজনে আমার সামনে ছিলি না। দূরের রথে করে শ্রীনু শঙ্খ বাজিয়ে যাচ্ছে। এইসব স্বপ্ন দেখে সত্যিই আমার ভয় লাগছে। বারদা বলে, এটা শুধুমাত্র একটা স্বপ্ন। এই গ্রামকে বাঁচানোর জন্য দেবী মাতা তো রয়েছেনই, আর ওই মন্দিরকে বাঁচানোর জন্য আপনি থাকতে আমাদের আর কি হবে বলেন তো? এই কথা ভুলে গিয়ে পূজার মণ্ডপে গিয়ে বসুন। যে ইঙ্গিতকে স্বপ্ন ভেবে তারা পাতা দিল না, এই বিষয়টা যে সত্যি হতে যাচ্ছে তা তো তারা জানে না। পরবর্তীতে শ্রীনু একটা হোটেলে সকলকে খাবার দিচ্ছিল। এ সময় বাইক নিয়ে ভ্যানিলা নামের একটি মেয়ে চলে আসে। দোকানের সামনে এসে হর্ন বাজাতে শুরু করে। দোকানদার বলে, শ্রীনু তুই যা, না হলে এই হর্নের হাত থেকে আমরা বাঁচতে পারবো না। শ্রীনু কিছুটা রেগে মেয়েটির কাছে গিয়ে বলে, এখানে এসেছিস কেন? ভ্যানিলা বলে, খাবার দেওয়ার জন্য খিদে নিয়ে এসেছি। এটা তো তোমার খুব পছন্দের, তাই না? শ্রীনু খাবার নিয়ে চলে যেতে গেলে ভ্যানিলা তার হাত টেনে ধরে আর বলে, শ্রীনু, এসব কিছুই আমার জন্য হয়েছে, তাই না? শ্রীনু বলে, এমন কিছুই না, কপালে যা লেখা আছে তা অবশ্যই হবে। এখন যাও। আরে যাচ্ছি। দূর থেকে এইসব কিছু সিআই অফিসার দেখছিল। তবে কথা হচ্ছে, ও তো গজাপতির ডান হাত ছিল। তাহলে এমন কি ঘটলো যার জন্য ভাঙাচোরা হোটেলে কাজ করে বেড়াচ্ছে? মাত্র এক সপ্তাহের ভেতর তাদের মধ্যে এমন কি হলো তা জানার জন্য সিআই অফিসারের আগ্রহ বেড়ে যায়। কনস্টেবল বলে, পুলি রবীন্দ্র গজাপতির শালা। পুলি মনীষা নামের একটি মুসলিম মেয়ের সাথে প্রেমে জড়িয়ে পড়ে। রাতের বেলা পুলি বলে, এখন টেনশন নিয়ে কিছু হবে না, কালকে ভোরবেলা দেখা করবে, তোমাকে নিয়ে শহরের হসপিটালে যে অ্যাবর্শন করাবো। মনীষা বলে, তার মানে তুমি বিয়ে করবে না? পুলিশ বলে, আগে তো ঘরে জানাতে হবে, তাই না? মনের সাথে কথা বলে, জামাই বাবুকে ম্যানেজ করেনি, ততক্ষণ তুমি কাউকেও কিছু না জানিয়ে একটু ম্যানেজ করে নাও, কাল সকালে তৈরি থেকো, আমরা শহরে যাব। কথা শেষে মনীষা লুকিয়ে বাড়ি ফিরতে গেলে দেখতে পায় ভ্যানিলা সবকিছু শুনে ফেলেছে। ভ্যানিলা বলে, চলো গজাপতির কাছে সবটা জানাবো। তুমি যা ভাবছো তা কিছুই হবে না, সমাধান দরকার। ভোরবেলা শ্রীনু বাইক নিয়ে যাওয়ার পথে ভ্যানিলার বাইকের সাথে একটুর জন্য অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে তারা বেঁচে যায়। শ্রীনু বলে, পরে যাবি তো? সাবধানে চালাতে পারিস না? এখনো তো পড়িনি, কিন্তু অনেক আগেই তোমার প্রেমে পড়ে গিয়েছি। কি বললেন? কিছু বলিনি। না, তুমি কিছু বলেছিলে। আমি বলেছি, যদি আমি পরে যাই তাহলে আমাকে ধরার জন্য তুমি তো রয়েছে, আমি তোমাকে ধরবো কেন? ভ্যানিলা ফিসফিসিয়ে বলে, করতে গেলে ধরতে যাও বা বিয়ে করো, তোমাকেই তো সব কিছু করতে হবে। শ্রীনু বলে, ওই যে আবার কিছু বলছো। ভ্যানিলা বলে, কি বলছি তা জানতে হলে কালকে ভোরে খেতে আমার সাথে দেখা করবে। সারাদিন শ্রীনুর মনে ঘুরপাক খেতে থাকে। রাতে এর ব্যাপারে ভাবিকে বললে তিনি জানান, ভ্যানিলা তোমাকে হয়তো পছন্দ করে, এ কথা বলার জন্যই তোমাকে খেতে ডেকেছে। কাল ফিটফাট হয়ে যেও। পরদিন শ্রীনু ক্ষেতের মধ্যে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর ভ্যানিলা এসে বলে, আমি এখন যা বলবো তুমি আমি এই বাগানের গাছগুলো ছাড়া যেন আর কেউ জানতে না পারে। শ্রীনু তো মহা খুশি। সে সময় মনীষা চলে আসে। শ্রীনু বলে, ও এখানে কি করছে? ভ্যানিলা বলে, ওর ভালোবাসার ব্যাপারেই তো কথা বলবো আমরা। শ্রীনু মনে মনে ভাবে, কত স্বপ্ন নিয়ে এসেছিলাম। আচ্ছা, ভালোবাসার কথা ওর বয়ফ্রেন্ডকে জানাবে, আমাকে কেন এখানে ডেকেছে? ভ্যানিলা বলে, তোমাকেই তো জানানো লাগবে। শ্রীনু বলে, দেখো, বেকারিতে কাজ করার সময় বিস্কিট দিতে গিয়ে ভুলে হয়তো তোমার হাতে হাত লেগে যেতে পারে, কিন্তু শুধুমাত্র এই জন্য আমাকে ভালোবেসে ফেলেছো, এটা ঠিক হয়নি। ভ্যানিলা বলে, ভালোবাসা পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু ওর পেটে বাচ্চাও চলে এসেছে। কিন্তু ওর বাচ্চার সাথে আমার সম্পর্ক কি? ভ্যানিলা বলে, ওর বাচ্চা যেন অনাথ না হয়, সেজন্যই তো তোমার কাছে আসা। তাই বলে তোমরা ওর আধার কার্ডে আমার নাম লিখে দিবে। আরে, আমার কথাটা তো শেষ করতে দেবেন। আর তোমরা দুজনে মিলে যে আমার মাথা খেয়ে বেড়াচ্ছ। ভ্যানিলা, তুমি যা খুশি তাই বলো, কিন্তু ওর পেটে যে সন্তান রয়েছে সেই ব্যাপারে আমার কাছে কোনো সমাধানই নেই। এ কথা শুনে মেয়েটি দৌড়ে পানির মধ্যে ঝাঁপ দেয়। ভ্যানিলা বলে, ও ডুবে যাচ্ছে, ওকে বাঁচাও। আমাকে ডুবানোর চেষ্টা করলে এইভাবে ডুবে হয়? ভ্যানিলা বলে, তার মানে ও এখন ডুবে মরে যাবে। এই হচ্ছে পরিস্থিতি। আর এই পরিস্থিতির জন্য দায়িত্ব রবীন্দ্র। সে বেঁচে থাকবে। এতক্ষণে শ্রীনু আসল ঘটনা বুঝতে পারে। এ সময় ভ্যানিলা পিছন থেকে মনীষাকে বাঁচাতে শ্রীনুকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। তবে শ্রীনু তো নিজেই সাঁতার জানে না। কি একটা অবস্থা, তাই না? দুজন
দুজনেই হসপিটালে। একজনের দাঁড়িয়ে জুস খাচ্ছে, অপরজনে শুয়ে শুয়ে জুস খাচ্ছে। শ্রীনুকে কুয়োর পানি পান করিয়ে নিজের আরামে জুস খাচ্ছে। কি মজা, তাই না? কিছুক্ষণ পর বারদা চলে আসে, মনীষার বাবা এসে কান্নায় ভেঙে পড়ে। এ বিষয়ে কথা বলতে তারা দুজনে বাইরে চলে যায়। একটু পরেই সন্ধ্যাচারী নামে এক অফিসার আসে, যে কিনা তার মনমর্জি মতো শ্রীনু আর মনীষার এক প্রেমের কাহিনী তৈরি করে রিপোর্ট বানায়, আর সেইখানে শ্রীনুকে সাক্ষ্য দিতে বলে। তবে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় শ্রীনু। গজপতি এসে জিজ্ঞেস করে কি হয়েছে শ্রীনু। শ্রীনু বলে, ভাই এক ভ্যানিলা ডেকেছিল, তাই লাক্স সাবান দিয়ে গোসল করে স্নো পাউডার লাগিয়ে খেতে গিয়েছিলাম। এইভাবে এক নিঃশ্বাসে পুরো ঘটনা বলে ফেলে। সবার টেনশন পড়ে যায়। ভালোবাসাটা ঠিক ছিল, কিন্তু ধর্ম তো ভিন্ন। বারদা বলে, আমাদের ছেলে ভুল করেছে, তাই বিষয়টা আমাদেরকেই সমাধান করতে হবে। গজপতির শ্বশুর বলে, ভিন্ন ধর্মের মেয়ে আমাদের পরিবারে আসবে, এটা আমি মেনে নিতে পারবো না। গজপতি বলে, এখানে আপনার মতামতের থেকে মেয়েটির জীবন বড়। একটা মেয়ের সাথে এতটা অন্যায় হয়েছে, এই বলে গ্রামবাসীরা যেন আমার দিকে কখনো আঙুল না তুলতে পারে। এই জন্যই এই বিয়েটা হবে। গজপতির এত রাগ দেখে তার মুখের উপর আর কেউ কোনো ধরনের কথা বলতে পারে না। মহা ধুমধামে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়, আর এক ফাঁকে এনারা একটু দুষ্টু মিষ্টি ফাজলামিও করে নেয়। ভ্যানিলা এক সোজা সুরে বলে, আমাদের বিয়েটা কবে হবে? শ্রীনু বলে, আমাদের নয়তো আমার বিয়ে কবে হবে সেটা বলতে পারো। ভ্যানিলা বলে, একেবারে মেরে ফেলবো, সেই ছোট থেকেই ফিক্সড করেছি তোমাকেই বিয়ে করব। পুরো গ্রামবাসী জানে, শুধু তুমি জানো না। যদিও ভুলটা আমার মনের কথা ঠিক করে কখনো তোমাকে বলতে পারিনি। আচ্ছা তাহলে এখন বলো। ভ্যানিলা ভালোবাসার টাচ দিয়ে সে স্থান থেকে চলে যায়। পরবর্তীতে ওই যে ছেলেটির বিয়ে মুসলিম ঘরের মেয়ের সাথে হয়েছে, এ বিষয়টা শ্বশুরমশাই এখনো মেনে নিতে পারেনি, তাই তো মাতাল অবস্থায় বারদাকে জানায়। তাই কথা শোনার এলাকার সকলেই জড়ো হয়ে যায়। গজপতি চলে এসে তাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু মাতাল শ্বশুর বলে, তার বাড়ি যাব আমি শুনি, তোর জন্যই তো এসব ঘটনা ঘটেছে, ওকে তো। এই বলে তার জামাইয়ের গায়ে হাত তুলতে গেলে আচমকা শ্রীনু মুরব্বির গালে একটা চর বসিয়ে দেয়। যদিও এই কাজ করার পর সে নিজেই ভেবাচেকা খেয়ে যায়। আর এই কারণে গজপতি তাকে একটা চর দিয়ে বলে, তোর কি করে সাহস হয় আমার শ্বশুরের গায়ে হাত তোলার? আর কখনো তোর চেহারা আমাকে দেখাবি না, এখান থেকে চলে যা। সেদিকে শ্রীনু যেখানে কাজ পায় সেখানেই কাজ করে। কাজ করতে গিয়ে বেঞ্চের সাথে থাকা লেগে নোংরা খাবার এক কাস্টমারের শরীরে পড়ে যায়। শ্রীনু তার শার্ট পরিষ্কার করে দিয়ে সরি বলতে শুরু করে, তবে ছেলেটি বলে, তোর এইসব উল্টাপাল্টা কাজের জন্য গজাপতি তোকে মেরে তাড়িয়ে দিয়েছে। এই বলে ছেলেটি বেরিয়ে যায়। তবে তাকে এক পাঞ্চ মেরে গজাপতি ফেলে দিন, আর বলে, শ্রীনুর ব্যাপারে কোনো ধরনের কোনো বাজে কথা আমি কিন্তু সহ্য করব না। ওর 12টা বাজিয়ে দিয়েছে, চল শ্রীনু তুই আমার সাথে চল। অর্থাৎ এদের রাগ হচ্ছে বরফের মতো। এ সময় অফিসারকে মনীষা ফোন করে জানায়, মিনিস্টার কয়ের সাথে দেখা করতে চাচ্ছে, উনি যেমনটা বলবে তুমি ঠিক তেমনটাই করো। এরপর ভয়ানক নাগরাজকে দেখানো হয়। তার দাদা নুকরাজু বারাহি আম্মা মন্দিরের শুভাকাঙ্ক্ষী ছিলেন। তিনি মারা যাওয়ার পর পরিবারটি মন্দিরের সাথে সমস্ত যোগাযোগ হারিয়ে ফেলে। তার বাবা পেড্ডি রাজু লক্ষ্মী টকিজের মালিক ছিলেন, যেখানে প্রাপ্তবয়স্কদের ছবি দেখানো হতো, যা এখন তার সকল অবৈধ কার্যকলাপের জন্য ব্যবহৃত হচ্ছে। যাই হোক, অফিসার সার্কেল মিনিস্টারের বলা জায়গায় চলে যায়। মিনিস্টার তার শালাবাবু নাগরাজের সাথে পরিচয় করিয়ে দেয়, আর নাগরাজের একটা কাজ করে দিতে বলে। সার্কেল বলে, আমি এই কাজ করে দিতে পারবো না, ও পপুলার ব্র্যান্ডের ফার্স্ট কপি পাবলিশড করেছে, ওর নামে দুটো এফআইআরও রয়েছে। মিনিস্টার বলে, দুটো এফআইআরে আর কি আসে যায়? দেবীপুরম গ্রামে একটা মন্দির রয়েছে, ওই এরিয়া তোমার আন্ডারে রয়েছে, তুমি একটু সাহায্য করো, সাত দিলে প্রসাদও পেয়ে যাবে। এমনিতে তোমার একটা 6 বছরের বাচ্চা আছে, বিয়ের অনেক বছর পর এই বাচ্চা হয়েছে, তাই না? বাচ্চাকে ভালোভাবেও পড়াশোনা করাও। এই নাও টাকা। সার্কেল বলে, টাকা লাগবে না, আমি এমনি কাজটা করে দেন। তবে টাকা না নিলে আমরা কি করে বিশ্বাস করব তুমি সব কাজ সঠিকভাবে করবে? বাধ্য হয়ে সার্কেল টাকাগুলো নিয়ে নেয়। পরিবারকে বাঁচাতে বাধ্য হয়ে অন্যায়ের কাজগুলো তিনি মেনে নেন। মন্দিরের জায়গার জমি ব্যাংকের লকারে দেবী মায়ের গহনার সাথে রয়েছে। বছরে একবার উৎসবের দিন মন্দিরের ট্রাস্টি ওই লকার খোলার সুযোগ পায়। লকারের চাবি পেতে হলে মন্দিরের ট্রাস্ট থাকতে হবে। বর্তমানে তো দাদিমা এই দায়িত্বে রয়েছে, এই চাবি পেতে হলে আগে দাদিমাকে শেষ করতে হবে। এসব কথা আলোচনার পরবর্তীতে দাদিমার মৃত লাশ দেখা যায়, সবাই কান্না করছে। শ্রীনু তার ছোটবেলার কথা মনে করে, তেন জানি একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে। দাদিমা তো মারা গিয়েছে, মন্দিরের ট্রাস্টের চাবি এখন কার হাতে তুলে দেবে? সকলে মিলে গজাপতিকে এই দায়িত্ব নিতে উৎসাহ দেয়। তবে মাঝখানে গিরিঙ্গি লাগাতে নাগরাজ চলে আসে। নাগরাজ বলে, 30 বছর আগে বিধবা হওয়া বৃদ্ধা মন্দিরের দায়িত্বে ছিলেন, এখন আবার ভিন্ন ধর্মের সাথে আত্মীয়তা করা ব্যক্তিকে মন্দিরের ট্রাস্টের দায়িত্ব দেওয়া হবে, ঘোর অমঙ্গলের বিষয়। এক কাজ করুন, এবার ওনাদের ছেড়ে আমাকে ট্রাস্টি বানান। বারদা বলে, তোর মতো 420 লোকে ট্রাস্টি বানাবো। নাগরাজ বলে, এখন কি তোর কাছ থেকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে? পুরো গ্রাম জানে আমি। কথা শেষ করার আগেই গজাপতি তাকে একটা চর মেরে বলে, কখন থেকে দেখছি যা খুশি তাই বলে যাচ্ছিস। নাগরাজ বলে, এটা প্রজাতন্ত্র, কথা বলার থাকে ব্যালট বক্সে চিরকুট ছাড়ো, তোমার মধ্যে দম থাকলে তুমি আমার সাথে জিতে দেখাও। শ্রীনু
বলে, তোর সাথে জেতার জন্য ভাইয়ের কিছু করা লাগবে না। ভাইয়া যদি তোর বিপরীতে একজন ভিখারিকেও এনে দাঁড় করাই তাও সে জিতে যাবে। এই রে গেল তো ফেসে। অর্থাৎ নাগরাজের বিপরীতে শ্রীনুকে প্রতিযোগিতায় দাঁড় করাবে। এদিকে দেখা যায় গজাপতির স্ত্রীর মন মানসিকতা খুব একটা ভালো না, বলা যায় স্টার জলসার খল নায়িকাদের মতো। উপরে ভালো ব্যবহার করে তবে তলে বিষক্রিয়া ছড়িয়ে দেয়। শ্রীনু ফিটফাট হয়ে রেডি হয়ে গিয়েছে। এদিকে নাগরাজও তার কাগজপত্র জমা দেয় এবং সই স্বাক্ষর করে। এরপর শ্রীনু নমিনেশনের কাগজপত্রে স্বাক্ষর করে দেয়। নাগরাজ এই প্রতিযোগিতায় জেতার জন্য তার সিনেমার থিয়েটারে বারদাকে ডেকে নিয়ে আসে। নাগরাজ বলে, তুমি আমি এক জাতি, কিন্তু মাঝখান থেকে অন্য একজন ছেলেকে দাঁড় করিয়েছো। তার তো কোনো জাতাতের ঠিক নেই, তাহলে কেন না তুমি তোমার জাতকে জিতিয়ে দাও। বারদা বলে, আমি যদি তোমাকে জিতিয়ে দেই তাহলে আমি কি পাবো? এই এসেছ আসল লাইনে। একবার আমি মন্দিরের ট্রাস্টের চাবিটা হাতে পেয়ে যাই, এরপর তুমি আমি দুজনে মিলে স্বর্ণ ভাগাভাগি করে নেব। ভাগাভাগি তো পরের বিষয়, তোমার রূপ যে সবার সামনে বেরিয়ে এলো। পাশেই এক কর্মচারীর ফোনে থাকা লাইভ ক্যামেরায় নাগরাজের সকল কথা গ্রামবাসী টিভিতে দেখে ফেলে। এরপরেই সাধারণভাবে তো আর নাগরাজের জেতার কোনো সুযোগ নেই। তাই তো মন্দিরের চাবি সকলে মিলে শ্রীনুর হাতে তুলে দেয়। এতদিন এই চাবি ছিল দাদিমার কাছে, আর আজ দাদিমা নেই। পুরো মন্দির আর দাদিমার দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। সেদিন রাতেই নীলিমা নিজের জীবন শেষ করতে যায়। গজাপতি তাকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। নীলিমা বলে, কত স্বপ্ন নিয়ে এই সংসারে এসেছি, কিন্তু এখানে হচ্ছে কি, তোমার যে একটা পরিবার আছে তা তোমার মনে আছে, কিন্তু না, তোমার বন্ধু তোমার জন্য সবকিছু। এই গ্রামে আমাদেরকে সাধারণ জনগণ কেন সম্মান করবে বলতে পারো? মন্দিরের চাবিটাও তুমি ওর হাতে দিয়ে দিলে, এরপরেও আর কিছু বেঁচে থাকে? না আছে টাকা, না আছে পরিবার, না আছে সম্মান। আমাদের জন্য এমন কিছু কি আছে যার মুখের দিকে তাকিয়ে আমরা বেঁচে থাকবো? গজাপতি বলে, তুমি আমার জন্য বেঁচে থাকবে। নীলিমা বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্যই বেঁচে থাকবো, কিন্তু তুমি কথা দাও তুমি আমাদের কোর ঘর ফিরাই নিয়ে আসবে। গজাপতি নীলিমাকে জড়িয়ে ধরে। পরদিন মন্দিরের দেবী মায়ের স্বর্ণ পরীক্ষা চলছে। তবে পরীক্ষা করে দেখা যায় লকারে থাকা সব গহনা নকল। পুলিশ জেরা করতে শুরু করে। বারদা বলে, আমি তো এ ব্যাপারে কিছুই জানি না, কালকে মাত্র চাবি পেয়েছি, সবকিছুই চেক করার জন্য আপনার সামনে লকার খুলেছি। গজাপতি সেখানে চলে আসে। আর বারদাকে বাইরে এসে 2 মিনিট কথা শুনতে বলে। তিনজনই বাইরে চলে যায়। গজাপতি বলে, আমার কথা হলো, লকার রুমের কর্মী গহনা বের করে আমাকে দিয়েছিল। ওই দিনের ভয়ঙ্কর তুফানের ফলে সিমেন্ট আর ইট ধসে পড়েছিল। হাতে টাকা ছিল না, কি করব বুঝতেই পারছিলাম না। তাই ওই গহনাগুলো বন্ধক রেখেছি। ভেবেছিলাম হাতে দ্বিতীয়বার টাকা আসলে গহনাগুলো ছাড়িয়ে নেব। টাকা তো হাতে আসলো, তবে দাদিমা মারা যাওয়ার সময় বেঁচে থাকলে এত সুন্দর জীবন পার করেছে, তাই আমি ওই টাকা দিয়ে শেষকৃত্যের কাজ মহাধুমধামে আয়োজন করি। বারদা বলে, এখনই পুলিশওয়ালা ব্যাংক কর্মীকে খা লাগিয়ে দিলেই তোর নাম কিন্তু বলে দেবে। শ্রীনু বলে, ভাইয়া আমি সব দোষ স্বীকার করেনি, পুলিশ যতই মারুক আমি কোনো সত্যি কথা বলবো না। বারদা বলে, শ্রীনুকে অ্যারেস্ট করলে নাগরাজ সুযোগ পেয়ে যাবে। আমার কথা শোন, তুই চলে যা, স্টেশনে যা হবে আমি সামনে নেব, তুই চিন্তা করিস না। পুলিশ স্টেশনে অনেকক্ষণ পর বারদা চলে আসে। একটা ফাইল অফিসারের হাতে দিয়ে বলে, আমার ঘরের কাগজপত্র প্রায় 1 কোটি টাকারও সমমূল্য রয়েছে, যতক্ষণ না গহনা কোথায় খুঁজে এনে দিতে পারি ততক্ষণ আপনারা কোনোভাবে এফআইআর করবেন না প্লিজ। একটু পরে নাগরাজ গহনার বক্সটি নিয়ে আসে, অফিসারদের হাতে তুলে দিয়ে বলে, তার দাদি এই গহনা পলিশ করতে দিয়েছিল, কিন্তু বড়লোক মানুষ তো মনে করছে এগুলো মনে হয় বিক্রি করে ফেলেছে। দেখেন না, অন্যায়কে মেনে নিয়ে শুধু শুধু গজাপতি স্টেশনে হাজির হয়েছে। আসল স্বর্ণ পেয়ে তাকে ছেড়ে দেয়। পাশ থেকে নীলিমা তার স্বামীকে বলে, নিজের দোকান থেকে টাকা নিয়ে বন্ধকৃত গহনা এই ছেলেটাই ছাড়িয়েছে, কমসে কম এখন তো বুঝুন কে আপন আর কে বাপর। পূর্ণিমা বলে, আপনি তো বলেছিলেন ভাইয়া গহনা বন্ধক রেখেছে, তবে এখানে তো অন্য কিছু। এখানে আসলে ঘটছে কি? বাড়ি ফিরে গজাপতি নাগরাজকে বলে, এমন দিন দেখতে হবে আমি কখনো কল্পনা করিনি। এত বিপজ্জনক দিনেও আমার সাথে দাঁড়িয়েছিলে একমাত্র তুমি। আমার পেছনে 50 লাখ টাকা খরচ করেছো, এর বদলে তুমি কি চাও? নাগরাজ বলে, এরকম কোনো চাওয়া নেই। গজাপতি যতই জোর করুক না কেন, এ বিষয়ে নাগরাজ কোনো ধরনের কোনো কথাই বলে না। শ্রীনু বলে, মন্দিরে যেসব কাগজপত্র রয়েছে সেগুলো মিনিস্টারের দরকার, এই জন্যই স্টেশন থেকে আপনাকে ছাড়িয়ে এনেছে। তবে এই কথা বলতে ভয় পাচ্ছি। নাগরাজ বলে, ওই জমি আমার বোন জামাইয়ের দরকার, অর্থাৎ আমাদেরও দরকার। ওই জমি আমাদের দিলে 40 কোটি টাকা দেওয়া হবে। শালাবাবু বলে, দাদি মারা যাওয়ার পর ওনার রুম পরিষ্কার করার সময় একটা ডায়েরি পেয়েছিলাম, সেখানে থাকা একই কাগজে লিপিবদ্ধ রয়েছে রবীন্দ্র বার্মার ডোনেশন। এসবের সম্পূর্ণ কাগজপত্র লকারে রয়েছে। নাগরাজ বলে, তোমার দাদা তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ রেখে গিয়েছেন। মন্দিরের রেকর্ডে তিনি কখনো সেই জমি সম্পর্কে কোনো ধরনের কোনো উল্লেখই করেননি। নীলিমা বলে, এতদিন ভেবেছিলাম গুরুজনেরা আমাদের জন্য তেমন কিছু রেখে যায়নি, কিন্তু এখন মনে হয় তোমার দাদা যে তোমার জন্য এই জমিটা রেখে গিয়েছেন। নাগরাজ বলে, ডিলে রাজি থাকলে 40 কোটি টাকা তোমাদের দেওয়া হবে। গজপতি বলে, এটা হবে না, কারণ বর্দা এটা হতে দেবে না। নাগরাজ বলে, তাহলে ওকে শেষ করে দাও। গজপতি বলে, বর্দার কিছু হলে একবারের উৎসবে পশুকে নয় তাকেই জবাই করা দরকার। তোর যদি জমির কাগজ লাগে
লাগে তাহলে 40 কোটি টাকা রেডি রাখিস। এই বলেও গজপতি চলে যায়। উৎসবের কাজ শুরু হয়ে যায়। গজপতি বলে মন্দিরের ট্রাস্টের চাবি শ্রীনুর কাছে। ও লকার খুলে ভিডিও কল করবে। ভিডিও কলে কাগজ দেখালে তোমার যে কাগজ লাগবে সেই কাগজটা তুমি কনফার্ম করে দিও। এরপর গহনার বক্সের ভেতর কাগজটি নিয়ে আসবে। নাগরাজ বলে, ওকে ভরসা কি করে করছো তুমি? গজপতি বলে, আমি আমার ছায়া থেকেও বেশি বিশ্বাস করি শ্রীনুকে। আর ফর্মালিটির জন্য ওই সময় পুলিশ অফিসার, ব্যাংক কর্মচারীরা উপস্থিত থাকবেন। তাদের হ্যান্ডেল করার কাজ কিন্তু তোমাকেই করতে হবে। এরপর গহনার বক্সটি নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা করার মাঝপথে ডাকাতি হওয়া চাই, যাতে গ্রামের মানুষ মনে করে গহনার জন্য ডাকাতি হয়েছে। আর এর মাঝখানে বর্দা আসতে চাইলে বিষয়টা আমি ম্যানেজ করে নেব। বর্দা পূজার আয়োজন করছে। এ সময় ডেকোরেটরের লোকজন জানায় সব ফুল তো এসে গিয়েছে, কিন্তু দেবীর গলার ফুলের মালা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আপনি যদি একটু কথা বলতেন আর নিজে গিয়ে নিয়ে আসতেন তাহলে খুব উপকার হতো। এটা আসলে গুন্ডাদের প্ল্যানিং। নাগরাজ তো ঠিক করে রাখে। মাঝপথে বর্দাকেও মেরে ফেলবে। বর্দা ফুল আনতে বেরোতে যাবে। এ সময় পূর্ণিমা ফোন করে বলে, আমার ছেলে তো এখনো ঘরে ফিরে আসলো না। সব জায়গায় খুঁজেছি, কোথাও আমাদের ছেলের কোনো হদিস নেই। আসলে গুন্ডাদের দিয়ে কিডন্যাপ করা হয়েছে। এর মধ্যে একজন কন্ট্রোল ফোন করে জানায় আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ড্রাইভার বর্তমানে পলাতক। আপনাকে এখনই একবার স্টেশনে চলে আসতে হবে। সব দুঃসংবাদ একসাথে শুনে বর্দা কিছুক্ষণ এই নিয়ে চিন্তা করে। এরপর ফুল স্পিডে গাড়ি চালিয়ে রওনা করে। এদিকে শ্রীনি সেই ব্যাংকের গহনা নিতে চলে এসেছে। তবে সামনে এসেই দেখতে পায় বর্দা হাজির। ওই যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ির কাগজপত্র পূর্ণিমার নামে ছিল। তাই পুলিশ তাকে অপেক্ষা করতে বলে। আর ছেলেকে গুন্ডারা সিনেমার টিকিট ধরিয়ে দিয়েছে। জ্ঞানীলা তাকে যদিও খুঁজে পেয়েছে। লকার রুমে ঢুকতে দেওয়া হয়। বাইরে থেকে বর্দা কর্মচারীদের সাথে কথা বলছেন। শ্রীনু ও নাগরাজকে ভিডিও কলে একের পর এক কাগজগুলো দেখিয়ে যাচ্ছে। আর বারবার বর্দার দিকে খেয়াল করে। দুজনেরই একসময় চোখে চোখ পড়ে যায়। এরপরও তারা দুজন কাজ চালিয়ে যায়। অবশেষে দলিলটা পাওয়া যায়। গহনার বক্সের মধ্যে দলিলটি নিয়ে শ্রীনু বের হয়। বর্দার কথা শুনে এক গুন্ডা নাগরাজকে ফোন করে জানিয়ে দেয়। বক্স নিয়ে তারা সকলেই পুলিশের গাড়িতে ওঠে। এই তথ্যটি গজপতির কাছ থেকে পৌঁছে যায়। গজপতি বলে তাহলে ফিরে এসো, কাজ আজকে না হলেও কালকে হবে, কিন্তু বর্দার কোনো ক্ষতি চাই না। এসব খবর মিনিস্টার জানতে পেরে রাগারাগি শুরু করে, কারণ এই কাগজ একবার হাত থেকে ফসকে গেলে এই সুযোগের জন্য আবারও একটা বছর অপেক্ষা করা প্রয়োজন। মিনিস্টার বলে কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, আজকে রাতেই কাজ শুরু করো, যাতে আমি আমার হাতে কাগজ পেতে পারি। এর জন্য তুমি যা খুশি হয় করো, দরকার হয় ওকে মেরে ফেল। মন্দিরে আসতে তাদের রাত হয়ে যায়। এরপর সকলের সামনে গহনার বক্স রেখে বক্সটি খুললে গহনার পর নতুন একটা বস্তু দেখা যায়। বর্দার সন্দেহ ভরা নজরে শ্রীনুর দিকে একবার তাকায়। ফট করে চারপাশ থেকে সাধারণ জনগণের মধ্যে আতশবাজি ছিটিয়ে দেয়। ভয় আর আতঙ্কে সকলেই পালাতে শুরু করে। তিনজন চারিদিকে মানুষকে সাহায্য করছে। এর মধ্যে বিশাল বোমা বিস্ফোরণ হয়। ফট করে একজন ব্যক্তি গহনার বক্স থেকে সেই বস্তুটিকে নিয়ে যায়। এই বিষয়টি বর্দা লক্ষ্য করে। শুরু হয়ে যায় ধাওয়া পাল্টা ধাওয়া। বর্দা বারবার একটি গুন্ডাকে প্রতিহত করছে। তবে এত হাত বদলানোর কারণে সে বস্তুটিকে তার কাছে আনতে পারছে না। এরপর সে একাই মারামারি করে। তবে এর মধ্যে শ্রীনু তার সাথ দেয়। মারামারি চলতেই থাকে। বর্দা অবশেষে মূল্যবান জিনিসটা হাতে পায়। তবে তখনও চারিদিকে গুন্ডারা তাকে ঘিরে ধরেছে। তাকে বাঁচাতে শ্রীনু এগিয়ে আসলে তাকেও গুন্ডারা আটকে দেয়। আর ঠিক এই সময় আরো কিছু গুন্ডারা অস্ত্র নিয়ে আসতে শুরু করে। এবার আর গজপতি চুপ করে থাকতে পারে না। সে একাই গুন্ডাদের আটকে দেয়। ব্যাস, সকলে নিজেদেরকে ছাড়িয়ে এক এক করে রাস্তা পরিষ্কার করতে শুরু করে। মারামারি এক পর্যায়ে মন্দিরের আবিদ শ্রীনুর শরীরে লাতেই সে যেন এক অদ্ভুত শক্তির অনুভব করতে শুরু করে। গজপতি শালাবাবুকে মারতে আসলে শ্রীনু তার হাতে কেটে ফেলে। শ্রীনু আসলে নিজের মধ্যে নেই, বলা যায় তার মধ্যে দেবতার একটি শক্তিতা রয়েছে। শ্রীনু পুলিশ স্টেশনে, শালাবাবু হসপিটালে। শ্বশুরমশাই বলে সেদিন সকলের সামনে আমার গায়ে হাত তুলেছ, আর আজকে আমার ছেলের হাত কেটে দিয়েছ। এসব দেখে তোমরা চুপ থাকলেও আমি চুপ থাকবো না। আমি ওকে এবং বর্দাকে জীবন আর ছাড়বো না। পরবর্তীতে পুলিশ স্টেশনে বর্দা ভিকটিমের কথা অনুযায়ী রিপোর্ট নিয়ে আসে, যেখানে লেখা ছিল মন্দিরের অতিরিক্ত মানুষের ভিড়াভিড়িতে শালাবাবু অস্ত্রের উপর পরে গিয়ে হাত কেটে গিয়েছে। ভিকটিম যখন স্বীকারোক্তি দিয়েছে তখন শ্রীনুকে না ছেড়ে তো আর উপায় নেই। হসপিটালে কি হয়েছিল তা দেখবেন না। শ্বশুরমশাইয়ের কথার উত্তরে জামাই বলে, আপনার ছেলে যে কাজ করতে গিয়েছিল তাতে আমি হলে তো ওর কল্লাটা কেটে ফেলতাম। কার উপর হামলা করার আগে বুঝতে হয় কার উপর হামলা করা হচ্ছে। এই বলে রেগে গজপতি মিনিস্টারের বাড়িতে চলে যায়। হঠাৎ করে পেছনে তাকালেই দেখতে পায় বর্দাও সেই বাড়িতে ফুল নিয়ে হাজির। আজকের মিনিস্টারের জন্মদিন, সেই জন্য এই উপহার। মিনিস্টার শালাবাবুকে বলে গজপতির উপর ভরসা না করে, যদি প্রথমেই আমরা বর্দার উপর ভরসা করতাম তাহলে এতদিনে আমাদের কাজ হয়ে যেত। ভেতরে সকলে আলোচনায় বসে। মিনিস্টার বলে আমার জন্মদিন,
আর আজকে বাইরে সকলে নাচানাচি করছে, আর তোমাদের দেখে তো আমার নিজেরই নাচতে ইচ্ছে করছে। আজকের এই খুশির দিনে তোমাদের টোটাল 7 কোটি করে উপহার দিলাম। ডিল ফাইনাল। ওকে। বরদা বলে, মন্দিরের সম্মানের জন্য প্রবেশ করতে পারো, তবে যদি অন্য কোনো মতলবে প্রবেশ করো তাহলে সেখানেই ঝুলিয়ে রেখে দেব। শালাবাবু রাগ দেখাতে গেলে গজপতি বলে ওঠে, তোকে আগেই বলেছি ও কাছে পৌঁছাতে হলে আগে আমাকে টেক্কা দিতে হবে। মিনিস্টার তার শালাবাবুকে ঠান্ডা করে বলে, আচ্ছা তাহলে এই কথা এই পর্যন্তই শেষ। গজপতির বাড়িতে হসপিটাল থেকে তার শালাবাবু চলে এসেছে। মনীষা এসে শ্রীনুকে ধন্যবাদ জানায়। প্রথম কারণ হচ্ছে তার জন্যই বিয়েটা হয়েছে, আর দ্বিতীয়ত এত বড় একটা খারাপ কাজ করার পরেও শ্রীনু তার স্বামীকে প্রাণ ভিক্ষা দিয়েছে। এক সুযোগে ভ্যানিলা শ্রীনুকে আটকে বলে, কি ব্যাপার, সকলের বিয়ে করাচ্ছ, না হলে সংসার টিকিয়ে রাখছো, আমাদের বিয়ে কবে হবে? যতক্ষণ না বলবে ততক্ষণ কিন্তু ছাড়বো না। শুরু হয়ে যায় রোমান্টিক কথা। একটু নাচানাচি না করলে তো আর হয় না, তাই তারা আমোদ ফুর্তি করতে শুরু করে। রাতের বেলা তিনজন এক হয়, তবে গজপতি লাল পানি একভাবে খেয়ে যাচ্ছে। বরদা এর কারণ জানতে চায়। শ্রীনু এক নিঃশ্বাসে বলে, ভেবেছিল মিনিস্টারের দিলে রাজি হয়ে গেলে টাকা পেয়ে তার পরিবার সুখী থাকবে, কিন্তু আপনিও মাঝখানে ঢুকে গেলেন, আর এরপর সব ঘটনা তো আপনার জানাই আছে। আপনি মিনিস্টারকে ওয়ার্নিং দিয়ে সবকিছু বরবাদ করে দিয়েছেন, এই জন্য ভাইয়া অমন করছে। বরদা বলে, তোর টাকা লাগবে তো আমি তোকে দেব। গজপতি বলে, জমিদারের বংশের জন্ম হয়েও তোর কাছ থেকে হাত পেতে টাকা ভিক্ষা নেব। বরদা বলে, নেশার খোরে আবল তাবল বলিস না তো। গজপতি বলে, এটা আমার কষ্ট যা শুধুমাত্র আমি সহ্য করছি, আমি তো ভেতর থেকে পুরো ভেঙে গিয়েছি। আমি না হয় সহ্য করে নিতাম, কিন্তু আমার স্ত্রীর কষ্ট আমার সহ্য হচ্ছে না। এসব কিছুর কারণ কি জানিস? এসব সম্পত্তি। এই জন্যই মিনিস্টারকে কাগজ দেওয়ার কথা দিয়েছিলাম। আজ পর্যন্ত সব সময় আমাকে হেরে আসতে দেখেছিস, কিন্তু এখন থেকে আমার জিত হবে, সহ্য করতে পারবি তো? বরদা বলে, মন্দিরে এসব চিন্তা ভাবনা নিয়ে যে কেউ ঢুকলেই আমি তার মাথা কেটে দেব। এক কথায় দু কথায় দুই বন্ধুর মধ্যে চরম শত্রুতা তৈরি হয়। বাড়ি ফিরে গজপতি মিনিস্টারকে ফোন দিয়ে বলে, 7 কোটি টাকা তৈরি রেখো, আমি কাগজ নিয়ে আসছি। পরদিন একটা হোটেলে আসে তারা। শ্রীনুর কাছ থেকে ফোন নিয়ে তাকে রুমে গিয়ে ঘুমাতে বলে। পরক্ষণেই গজপতি সকলকে বাইরে নিয়ে যায়। সবার কাছ থেকে গজপতি ফোন নিয়ে সেই ফোনগুলো একটা কর্মচারীর হাতে তুলে দিয়ে বলে, বিকেল পর্যন্ত এই ফোন নিয়ে আর গাড়ি নিয়ে দূরে কোথাও ঘুরে আসবে। নাগরাজ বলে, আমরা কোথায় যাব? গজপতি বলে, আমবাগান। সকলেই সেখানে চলে যায়। এক নতুন নাম্বার থেকে গজপতি বরদাকে ফোন করে বলে, কালকে যা হয়েছে তা ভুলে যা। বরদা বলে, আমিও তো সেই জন্যই সকাল থেকে তোকে ফোন করছি, কিছু তো তুই তো ফোন রিসিভ করছিস না, এখন কোথায় আছিস? আরো এই নাম্বারটা কার? গজপতি বলে, আমার বন্ধুর নাম্বার, আমি আমবাগানে রয়েছি। বরদা বলে, তুই থাক, আমি এক্ষুনি আসছি। এই কথাটা নাগরাজকে জানানো হয়। একটু পরেই শ্রীনু সেখানে চলে আসে। নাগরাজ জিজ্ঞেস করে, তুই কিভাবে এখানে আসলি? শ্রীনু বলে, আপনাদের কথা তো আমি সব শুনতে পেয়েছিলাম। গজপতি বলে, আচ্ছা তুই তোর কাজে যা। শ্রীনু এখানকার কাজে হাত লাগাতে গেলে ভালো করে লক্ষ্য করলে দেখে আশেপাশে লুকানো অস্ত্রশস্ত্র রাখা রয়েছে। এদিকে বরদা সেই কাগজ নিয়ে বাগানের দিকে রওনা করেছেন। গজপতি ফোন করে জিজ্ঞেস করে, এখন কোথায় আছিস? বরদা বলে, রাস্তায় আছি। আমার সাথে দলিলও রয়েছে। গজপতি আচ্ছা বলে ফোন রেখে দেয় আর আশেপাশের গুন্ডাদের লুকিয়ে থাকতে বলে। রাস্তার মধ্যে গজপতির কর্মচারী বলে, আমি তো ভেবেছিলাম তুমি খুব চালাক, কিন্তু এখন দেখছি গজপতি খুব চালাক, বিশ্বাস হচ্ছে না। এই নাও ভিডিও দেখ। তবে গানের ভিডিও ছেড়ে দেয় সে। বরদা বিষয়টা পাতা না দিয়ে আম বাগানের উদ্দেশ্যে রওনা করে ফেলে। বরদা বলে, এখানে কি করছিস? আর এরা বাকারা? গজপতি বলে, কাজের সূত্রে এখানে এসেছে, ওরা আমার লোক। ও তুমি তার মানে আবারও জমিদার হয়ে গেছো? এ সময় পূর্ণিমা ফোন করে বলে, আপনাদের দুজনের ঝগড়া ঠান্ডা হয়েছে, এখন শ্রীনুকে ফোনটা দিন তো। শ্রীনু ফোন ধরলে পূর্ণিমা বলে, গজপতি ভাইয়ের পছন্দের খাবার বানিয়েছি, ঘরে এসে নিয়ে যাস। শ্রীনু বলে, কিন্তু আমি তো অনেক দূরে আছি, বিকেলে খাবার নিয়ে আসবো। বরদা বলে, যা এখনই গিয়ে নিয়ে আয়। শ্রীনুর চোখে মুখে চিন্তার ছাপ। গজপতিও তাকে যেতে ইশারা করে, আর কোনো উপায় পায় না তাই চলে যায়। জঙ্গল হুট করে শান্ত হয়ে যায়। অমনি বরদা গজপতিকে একটা লাথি মেরে বলে, যত মানুষকেই ডাকিস না কেন, আজকে আমার হাত থেকে তোকে রক্ষা পাবি না। শুরু হয়ে যায় মেরামারি। বরদা সকলকে করেন ত্বকে ধুলা করছেন। স্টেন বার্ডার বাড়িতে গিয়ে দ্রুত খাবার প্যাক করতে বলে। ভাবি বলে, তুমি খেয়ে নাও, আমি রেডি করছি। স্টেন না চাইতেও খেতে বসে আর খুব দ্রুত খাওয়া শুরু করে। মারামারি এই পর্যায়ে নাগরাজ বার্ডাকে পিঠে কুড়াল দিয়ে আঘাত করে, আর এদিকে স্টেনের গলায় খাবার আটকে যায়। বার্ডার পরেও তারা লড়তে থাকে, আর এইসব কিছু গজপতি চুপ করে দেখছিল। তৃতীয়বার তার শালাবাবু বার্ডাকে আঘাত করে। তৃতীয়বার সবচেয়ে কাছের মানুষ বার্ডাকে হৃদয় বরাবর আঘাত করে। বন্ধুত্বের পরিণাম শত্রুতাতে পরিণত হয়ে চিরতরে মিটে যায়। চিহ্ন খাবার নিয়ে এসে বাগানে কাউকে দেখতে না পেয়ে চারিদিকে বার্ডাকে খুঁজতে শুরু করে। কোথাও খুঁজে না পেয়ে হাঁটু গেড়ে বসে কান্না করতে শুরু করে।
উপর থেকে কোনো তরল পদার্থ স্টেনের মুখের ওপর পড়ে। চোখ খুলতেই রক্তাক্ত একটা ঝুলন্ত বস্তা গাছের ওপর দেখতে পাই। খবর ছড়িয়ে পড়লে সারা গ্রামের মানুষ চলে আসে, চারিদিকে কান্নার বন্যা বয়ে যায়। সকলে মিলে শেষকৃত্যের কাজ সম্পন্ন করে। তবে তার ঘনিষ্ঠ বন্ধু কোথাও উপস্থিত নেই। উপস্থিত থাকবে বা কি করে? সে তো তার বউয়ের স্বপ্নে পূরণে ব্যস্ত। এত বছর পর সে আরো একটা খুশির সংবাদ পায়। দুনিয়াতে তাদের নবাগত সন্তান আসবে খুব দ্রুত। বলা হয় কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। কিছুদিন পর পূর্ণিমা তার 2 সন্তানকে নিয়ে পুলিশ স্টেশনে যায়। অতীতের কোনো ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল তাদের মধ্যে। আরো কয়েকজন ব্যক্তি মিলে আপনার স্বামীকে হত্যা করেছে। পূর্ণিমা বলে, আমার স্বামীকে হত্যা করেছে গজপতি। মন্দিরের কাগজ নিয়ে 2 বন্ধুর মধ্যে ঝামেলা চলছিল। সার্কেল বলে, দেখুন, মুখের কথা বিশ্বাস তো করা যাবে না। আপনাকে প্রমাণ দিতে হবে। আপনি বলেছিলেন ওই সময় গজপতি আমের বাগানে ছিল, কিন্তু ওই সময় তার লোকেশন মারেডিমুল্লে ছিল। পূর্ণিমা বলে, এসব হয়তো প্ল্যান ছিল। অফিসার বলে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? কিছুক্ষণ পর পূর্ণিমা স্টেনকে নিয়ে আসে। তবে এই কথা জিজ্ঞেস করলে স্টেন এ ব্যাপারে সম্পূর্ণ অস্বীকার করে। নেহবার পূর্ণিমা কান্না করতে করতে থানার বাইরে চলে আসে। পেছনে থেকে স্টেন ডাক দিলে পূর্ণিমা ফিরে সজোরে স্টেনকে একটা চড় দিয়ে বসে। পূর্ণিমা বলে, যা বলার তো পুলিশের সামনে বলেছ। সে কবে থেকে তোমাকে আমি আমার ছোট ভাই মনে করেছি। প্রতি বছর আমি তোমাকে রাখি বেঁধেছি, এর বদলে তুমি আমাকে এত বড় উপহার দিলে। আমার আর কোনো কিছুর দরকার নেই। তোমাকে এত ভালোবেসে মামা ডাকার ভাগ্নেদের কাছেও মিথ্যে বললে, তুমি আমাদের সাথেও এমনটা করতে। তোমার সরল লাগলো না? তোমার মুখটা দেখাও, আমাদের জন্য পাও চলে যাও। আসলে গতকাল রাতে গজপতি কান্না করে বলে, ভাইয়া ভাইয়া বলা আমার ছোট বোন পূর্ণিমার চেহারাটাও আমি দেখতে পারবো না। আমি আমার বারডাকে শেষবারের মতো দেখতে পারিনি। আমার অর্ধেক মূল্যবান সম্পদ বারডা মারা গিয়েছে, আর বাকি অর্ধেক মূল্যবান সম্পদ নীলিমা আমার জন্য সুখবর নিয়ে এসেছে। এই সময় পুলিশ যদি সত্যিটা জানে, তাহলে আমার প্রথম সন্তানের পরিস্থিতি কি হবে? সে তুই আদা কর, এই কথা তুই কাউকে জানাবি না। এ ব্ল্যাকমেইল করার জন্য স্ট্যান কিছুই বলে না কাউকে। পূর্ণিমা সকলের কাছে রিকোয়েস্ট করে সত্যিটা বলার জন্য। তবে গ্রামের কেউ এই বিষয়ে মুখ খুলতে নারাজ। কারখানায় ভ্যানিলা জিজ্ঞেস করে, ওই দিন তো তোমরা আম বাগানেই ছিলে। পূর্ণিমা, ভাবির বাড়ি থেকে তুমি খাবার নিয়ে যাচ্ছিলে, তাহলে মিথ্যে বলেছিলে কেন? তুমি আজকে পূর্ণকে সাহায্য করতে অন্যায় করে ফেলেছো। না জানি কোনোদিন এই অন্যায়গুলোই আমার সাথে করে খেলবে। জানি না তোমাকে কি দেখে আমি ভালোবেসেছিলাম। এই বলে ভ্যানিলা চলে যায়। পরদিন সকালে পূর্ণিমার ছেলেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ছেলেটি ছুরি নিয়ে গজপতির বাড়িতে চলে যায়। দূর থেকে স্টেন তার হাতের ছুরি দেখে জলদি গিয়ে ছেলেটাকে আড়ালে নিয়ে যায়। ছেলেটার হাতে ছুরি পড়ার শব্দ টের পেয়ে গজপতি আশেপাশে তাকায়, তবে কাউকে দেখতে পায় না। স্টেন পূর্ণিমাকে সবটা খুলে বলে। যদিও ছোট ছেলেকে নিয়ে পালিয়ে আসার সময় নাগরাজ তার উপর হামলা করে বসে। মানুষ সবাই জেনে দিয়েছে গজপতিকে মারতে তেজ গিয়েছিল। যাই হোক, স্টেন তাকে মেরে শাস্তা করে ফেলে, এরপর গাছের মধ্যে ঝুলিয়ে রাখে। বর্তমানে স্টেন বলে, মন্দিরের পাশে সাধু বাবার কাছেও রয়েছে। আপনি আপনার ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে যান। পূর্ণিমা বলে, এখন কি ভয় পেয়ে স্বামীর ভিটে মাটি ছেড়ে চলে যাব? আমি এখানেই থাকবো। যারা আমার স্বামীকে মেরেছে, আমি নিজের চোখে তাদের মৃত্যু দেখতে চাই। এই বলে পূর্ণিমা রেগে সে স্থান থেকে চলে যায়। রাতে স্টেন বাড়ি ফিরলে গজপতি তার দিকে বন্দুক তাক করে বলে, নাগরাজকে কেউ মেরে ফেলেছে। দুশ্মনের নজর আমাদের দিকে পড়ার আগে আমাদের ওকে মাটিতে মিশিয়ে ফেলতে হবে। এভাবেই ধীরে ধীরে স্টেন তার নিজের কাজ চালাতে শুরু করে। হঠাৎ করে থানা থেকে একদিন ফোন আসে, স্টেনকে তারা আটকে রেখেছে। সার্কেল পুরো সত্যিটা জানতে চায়, এরপরও সে চুপ থাকে। কিন্তু যখন গজপতি সত্যিটা বলতে বলে, স্টেন বলে, ভাইয়া, এই যে আপনাকে মারতে এসেছিল, আমি ওকে পালিয়ে নিয়ে যাচ্ছিলাম। তখন নাগরাজ চলে আসে আর বাচ্চাটিকে মারতে চায়। আমি ওর কাছে বিনতি শুরু করি, কিন্তু হুট করে আমার মাথায় আসে ও তো বারডাকে মেরে ফেলেছে। এ কথা মনে পড়তেই রাগে ওর মাথা পাথরের সাথে বারবার আঘাত করি। এরপর গলায় রশি বেঁধে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে আমি সাহায্য করি। এসব কথা শুনে সবাই চমকে ওঠে। স্টেন বলে, আপনারা এই বন্দুক নিয়ে যান, তা না হলে আমি কারো উপর গুলি চালাবো ঠিক নেই। গজপতির সামনে গিয়ে বলে, চালাও গুলি। স্টেন বলে, আপনার উপর গুলি চালাতে পারবো না ভাইয়া। তখন গজপতির ফোন আসে। নীলিমা জানায় তার ভাই গতকাল থেকে বাড়ি ফেরেনি, ফোনটা বন্ধ রয়েছে। গজপতি বলে, আমি ব্যাপারটা দেখছি। দুজনের চোখের দিকে তাকায়। দেখা যায় গতকাল বিকেলে স্টেনি এই কাণ্ড ঘটেছে। স্টেনের মনে পড়ে, বার্গার প্রথম নামকরণের সময় পূর্ণিমা মামা হিসেবে তার হাতে তুলে দিয়েছিল। স্টেনি তার নাম তেজা রেখেছিল। ছোট তেজার সাথে তার অন্যরকম একটা ভালোবাসার সম্পর্ক। স্টেন বলে, আপনার সাথে কাজ করতে গিয়ে ওই পরিবারের সাথে সম্পর্ক হয়ে যায়। মহাভারতের কাহিনী আমাদের মধ্যে হয়ে যাবে এমনটাও ভাবতেই পারিনি। পুলিশ অফিসার বলে, একটু পরেই ওকে কোর্টে হাজির করা হবে। যদিও বেঁচে থাকে তাহলে তোমার জন্য বিপদ অপেক্ষা করবে। তুমি অনুমতি দিলে রাস্তায় শেষ করে দেব। সার্কেল স্যার পূর্ণিমাকে ডেকে এনে বলেন,
আগের বছর তোমার ছেলের করা ভুলের জন্য তাকে সারা জীবন মাসুল দিতে হতে পারে। আজকে দেখেছো, তোমার ছেলের জন্য স্ট্যান কত বড় ত্যাগ স্বীকার করেছে। তাই তোমাদের জন্য ভালো হবে এখান থেকে অনেক দূরে গিয়ে সেটেল হয়ে যাও। পূর্ণিমাও তার কথায় রাজি হয়ে যায়। শালাবাবুর অন্তিম সংস্কার করেছে। ভালোবাসার স্ত্রী বলে, আমার ভাইয়ের অন্তিম সংস্কার শেষ হওয়ার আগে আমি ওর মৃত্যু চাই। এদিকে যেখানেই স্ট্যান নেই, মেডিকেল রিপোর্ট করানোর জন্য অন্য পুলিশ অফিসার তাকে সঙ্গে করে নিয়ে গিয়েছে। এ কথা শুনে সার্কেল সাহেব টেনশনে পড়ে যায়। স্ট্যান গাড়িতে বসে এখনো পূর্ণিমা আর তার ভাগ্নের কথা মনে করছে। শেষবারের মতো ভ্যানিলাকে বলছিল, যদি আমি আর ফিরতে না পারি তাহলে মনে রেখো কেউ আছে যে তোমাকে খুব ভালোবাসে। মাঝপথে তার অ্যাক্সিডেন্ট হয়। অফিসার জানায় স্ট্যান পালিয়ে গিয়েছে। এই খবরটা কর্মচারী এসে গজপতিকে জানায়। পরক্ষণেই স্ট্যান সেখানে চলে এসে বলে, পাপ করলে শাস্তি তো পেতেই হবে। এই কথার গজপতির চোখ বড় হয়ে যায়। অতীতে দেখা যায় গজপতির যে হিসাব রক্ষক ছিল সে স্ট্যানকে বলছে খাবার দেওয়া মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেনি। দাদিমার তোমার হাতের খাবারের জন্যই মৃত্যুবরণ করেছে। দাদিমা যখন বেঁচে ছিল তখন তিনি মন্দিরের গহনার বিষয়টা জেনে গিয়েছিলেন। দাদি রেগে বলে ওঠে, চুপচাপ কালকে সকালে গহনা ফেরত চাই আমার। তোমার প্ল্যান তো এই সকল টাকা দিয়ে তুমি জুয়া খেলবে। এই পর্যন্ত পরিবারের সম্মানের জন্য আমি চুপ করেছিলাম, কিন্তু এতে তো তোমার কিছু যায় আসে না। তাই এবার বার্ডার কাছে সব আমি জানিয়ে দেব। গজপতি বলে, আমি জমিদার হয়ে দেখাবো তোমাকে। তখন ঠিক এই ব্যবহারটাই তোমার সাথে করব। ততদিন পর্যন্ত এইসব কিছু বার্ডারকে জানালে তোমার মুখ থেকে একটা শব্দ বের হওয়ারও সুযোগ দেব না আমি। রাতের বেলা গজপতি তার কর্মচারীকে বলে, আমার ধমকিতে আমার দাদিমা চুপ করে বসে থাকবে না। এসব জানাজানি হলে গ্রামের সকলেই আমাকে সম্মান করবে। আমি তো সহ্য করে নেব। কিন্তু নীলিমা কষ্ট পেলে তা সহ্য করতে পারবো না। তাই তার একা ব্যবস্থা করা দরকার। আমি মরবো কেন? কেন না? আমরা তাকেই মেরে ফেলি। গজপতির কথায় কর্মচারী খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। স্ট্যান নিজের হাতে অজান্তেই তার হাত দিয়ে বিষ মাখানো ভাত দাদিমাকে খাইয়ে দিয়েছিল। আসলে গতকাল রাতের ঘটনায় দাদিমা না খেয়েছিল, তাই তো স্ট্যান নিজের হাতে খাইয়ে দিয়েছে। এইসব কিছুই সেই কর্মচারী রেকর্ড করে রেখেছিল। আরো এই ভিডিওটাই সেই দিন দেখাতে যেও পারেনি, তবে পরবর্তীতে ভিডিওটি পাঠিয়ে দিয়েছে। আর এরপরে মারামারি শুরু হয়। সম্পূর্ণ ঘটনা কর্মচারী জেলে থাকতে স্ট্যানকে বলে দেয়, মুখোশের আড়ালে একটা শয়তান বলা চলে। আসলে সকলের কাছে ভালো সেজে গেছিল গজপতি। স্ট্যান বলে, ছোটবেলা থেকে দাদিমার হাতের খাবার খেয়ে বড় হয়েছে, কিন্তু আপনার জন্য আমার হাত দিয়ে খাবার খাওয়ানোর কারণেই দাদিমার মৃত্যু হয়। বারডা ভাইকে মেরে ভাবির সামনে মিথ্যে কথা বলতে আপনি আমাকে বাধ্য করে। গজপতি বলে, তাহলে তুই কি আমাকে মেরে ফেলবি? ছোটকাল থেকে বড় করেছি যে কুকুরকে, আজ নিজের মালিককে সে মেরে ফেল। স্ট্যান বলে, আমি যেমন তোমার পালিত কুকুর তেমনি আমার মধ্যে দায়িত্ব আর সৎকর্মের সাহস রয়েছে। আমিও তো দুজন মানুষকে মেরে ফেলেছি। চলেন আমরা একসাথে পাপের প্রায়শ্চিত্ত করি। ভাই গজপতি তার লোকেদের স্ট্যানকে মারতে বলে। শুরু হয় মারামারি। সাধারণ গুন্ডারা স্ট্যানের সাথে পেরে উঠছিল না, তাই গজপতি স্ট্যানকে আঘাত করে। স্ট্যান আঘাত করতে গিয়েও থেমে যায়। আবারও তার ভাইকে রিকোয়েস্ট করে, কিন্তু গজপতি একভাবে স্ট্যানকে মারতেই থাকে। স্ট্যান শেষবারের মতো তার ভাইকে হাত জোড় করে বোঝায়, তবে এত মানুষরূপী এক শয়তান একের পর এক স্ট্যানকে আঘাত করতেই থাকে। এক সময় হুট করে স্ট্যানের শরীরে আবির লেগে যায় আর তিনকের স্পর্শ পড়ে যায়। অমনি স্ট্যানের শরীরে সেই শক্তি জাগ্রত হয়, এক এক করে সকলকে শেষ করে দেয়। শেষে ত্রিশূল দিয়ে গজপতিকে আঘাত করে। গজপতি শেষবারের মতো তার ভালোবাসার মানুষটার কথা স্মরণ করে। এরপরই স্ট্যানের জ্ঞান ফিরে আসে। গজপতি বলে, কর্ম নামেরও একটা রূপ রয়েছে, জানো তো? আমি যে পাপ করেছি তোর মাধ্যমে সৃষ্টিকর্তা আমাকে শাস্তি দিয়েছে, তুই কষ্ট পাস না। আমার বাবা আর তার বন্ধুর মৃত্যুর সময়ও সুখের শান্তিতে বন্ধুত্ব বজায় রেখেছিল, কিন্তু আমি আমার বন্ধুত্ব নষ্ট করে ফেলেছি। তুই আমাকে কথা দে, আমার ছেলে আর বার্ডার ছেলে একসাথে যেন বন্ধুত্ব তৈরি করতে পারে, যে ব্যবস্থা তুই করে দিবি। স্ট্যান কথা দেয়। চোখের পলকে তার বড় ভাইয়ের মৃত্যু বরণ হয়। কিছুদিন পর সার্কেলকে কেন রিজাইন করেছে সে ব্যাপারে ডিটেইলসে সব সত্যিটা একটা কাগজে লিপিবদ্ধ করে। এরপর স্যারের কাছে জমা দেয়, যেখানে সকলের নাম উল্লেখ রয়েছে প্রমাণ সহ। এক কপি সার্কেল সাহেব নিজের কাছেও রেখেছে। শেষ মুহূর্তে স্ট্যান মিনিস্টারকেও শেষ করে দেয়। এরপর স্ট্যান বিয়ে করে সেটেল হয়ে যায়।